মোবাইল মোবাইল না দেখতে দিলে বাচ্চারা খায় না, রাগ করে, ঝামেলা করে, গন্ডগোল করে। তা বলে একটা গোটা দেশ রাগ করবে, ঝামেলা করবে, গন্ডগোল করবে? এবং সেই রাগ করা, ঝামেলা করা, গন্ডগোলের পরিমাণ পরিণতি এমন যে প্রাইম মিনিস্টার রেজিগনেশন দিয়ে দিল, স্বরাষ্ট্রমন্ত্রী রেজিগনেশন দিয়ে দিল, মন্ত্রীদের বাড়ি থেকে বিতাড়িত হয়ে গেল, স্ত্রীদের গায়ে আগুন লেগে গেল। কি হলো নেপালে? আমরা তো নেপাল বলতে ঠিক সেরকম একটা দেশ বুঝি, হিমালয়ে ঘেরা, পাহাড় ঘেরা, সুন্দর শান্ত একটা জায়গা। সেরকম একটা দেশ বুঝি যেখানটায় বড় বড় প্যাগোডা, মন্দির, বুদ্ধদের বড় বড় উপাসনা গৃহ। সেরকম একটা জায়গা বুঝি যে আমরা সেখানে ঘুরতে যাই। সেরকম একটা জায়গা কেউ কেউ বুঝতো যে যেখানটায় মনীষা কৈরালার বাড়ি। ইতিহাস পড়তে গিয়ে আমরা বুঝি যে লিচ্ছবি রাজকন্যাদের সেই জায়গাটায় বাড়ি, যেটা আজকে নেপাল। কি হলো সেই নেপালের যে এমন ঝামেলা হলো? সেখানটায় সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়া হলো, সেখানকার পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়া হলো, সেখানকার মিডিয়া হাউস জ্বালিয়ে দেওয়া হলো, তছনছ করে ফেলা হলো দেশটাকে। কি হলো সেই দেশটার? কি হলো সেই যে ঘটনাটা যেটাকে আমরা বলছি নেপাল স্প্রিং? নেপাল স্প্রিং কেন? কয়েকদিন আগে, এটা যদিও আবিধানিক নয়, কয়েকদিন আগে সিএসডিজির টার্ম এটা, আরব কান্ট্রিগুলোতে ঠিক এই রকম ধরনের আপরাইজিং হয়েছিল, বিদ্রোহ হয়েছিল, ক্ষমতা পাল্টে গেছিল, নতুন পপুলার গভর্নমেন্ট এসেছিল, সেটাকে আরব স্প্রিং বলা হয়ে থাকে। সেই অনুযায়ী সিএসডি যেটার নাম দিয়েছে নেপাল স্প্রিং। বাট আবিধানিক যে ভাষা, এই ভীষণ গন্ডগোল, সেটার নাম হচ্ছে জেন জি আপরাইজিং। জেন জি আপরাইজিং, যা স্টার্ট হলো একটা স্টুডেন্ট লেড ডেমনস্ট্রেশন থেকে। আজকে আমরা বুঝবো সেই জেন জি আপরাইজিং বা নেপালের যে ভীষণ গন্ডগোল, তার ভিতরে তার খোল নলছে। আমরা একদম জানি না বা বুঝি না তা না, ওপর থেকে আমরা অনেকেই কাগজপত্র পড়ে টুকটাক বুঝেছি ব্যাপারটা। বাট আমরা একেবারে ভিতরে গিয়ে বুঝবো, কি কি পয়েন্টের ওপরে বিষয়টা বুঝবো, দেখে নি ছোট করে। দ্য ইনসিডেন্ট, কি ঘটলো নেপালে, কি ঘটছে নেপালে, দ্য রিজন, যে ঘটনাটা ঘটলো, যে বিভৎস ঘটনাটা ঘটলো, তার কারণ কি ছিল যাতে 40-এর ওপরে নাগরিক মারা গেল, শতাধিক মানুষ আহত হয়ে গেল, সমপরিমাণ পুলিশ মিলিটারি ফোর্সের যারা কর্মচারী তারা আহত হয়ে গেল? কি ঘটলো নেপালে? সম্প্রতি আমরা বাংলাদেশের যে বিভৎস অবস্থা দেখেছিলাম, ঠিক সেরকম একটা অবস্থা, অগণিত মানুষ, অকাতরে মানুষ নেপাল শহর, নেপাল রাজধানীটাকে ঘিরে ধরেছে, তাণ্ডব করছে, ভাঙচুর করছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কি হলো নেপালের? দ্য রুটস, কেন হলো? রিজন তো বুঝবোই, বাট রিজনের ভেতরে অন্তর্নিহিত কারণগুলো বুঝবো, বা অ্যাঙ্গেলস, এর সাথে আর কোন কোন অ্যাঙ্গেল কাজ করছে, কোন কোন অ্যাঙ্গেল এর মধ্যে যুক্ত রয়েছে বুঝবো। দ্য কোশ্চেন্স, কি কোশ্চেন্স এই ঘটনা আমাদের সামনে আনছে, কোন কোন প্রশ্ন আমাদেরকে ইন্ডিকেট করছে, এবং দ্য রিলেশনশিপ, ভারত কি স্ট্যান্ড নেবে, ভারত নেপালের বিষয়টাকে কোন চোখে দেখবে, ভারতের সাথে নেপালের সম্পর্কটা এর দ্বারা কেমন প্রভাবিত হবে, আমরা আজকে ইন ডিটেল ফ্রম সিএসডিজি ডিসকাস করব পয়েন্ট টু পয়েন্ট এই ব্যাপারটার উপরে, কন্ট্রাপুন্টো। ওকে, চলো লেটস স্টার্ট দ্য ক্লাস নাও। দ্য ইনসিডেন্ট, অতি সম্প্রতি আগস্ট মাসে নেপাল সরকার নেপালে প্রচলিত যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো ছিল, যেগুলো কমনলি আমরাও জেনে থাকি, লাইক হোয়াটসঅ্যাপ, সবচেয়ে আগে আসে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওকে, এই যাবতীয় যে সোশ্যাল মিডিয়া আছে, ইনক্লুডিং লিঙ্কডইন এটসেট্রা, 26টা এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেপাল সরকার ব্যান করে দিল। এবং এর পরিপ্রেক্ষিতে নেপালের যে যুব সমাজ, নেপালের যুব সমাজ তারা বিক্ষুব্ধ হয়ে গেল, ক্ষুব্ধ হয়ে উঠল যে সোশ্যাল মিডিয়া ব্যান করে দেয়া হলো কেন, মোবাইল আমাদের দেখতে দিতে হবে। নেপালের জনসংখ্যার 90% ইন্টারনেট ইউজ করে।
এতগুলো মানুষ, এত পরিমাণ মানুষ তারা বিদ্রোহ করে উঠলো, গর্জে উঠলো এবং কাঠমান্ডু শহর বা নেপালের রাজধানীর রাস্তায় নেমে এলো যে এইটা ঠিক হয়নি, এটা চালু করতে হবে, এটা অন্যায়। ওকে, এই বিদ্রোহের, এই গন্ডগোলের, এই স্টুডেন্ট লেড ডেমনস্ট্রেশনের ট্রিগার ছিল, এটা ছিল ইনসিডেন্ট, এই ঘটনা। ওকে, নাও স্টুডেন্ট লেড ডেমনস্ট্রেশন, যেটাকে জেনজি আপরাইজিং বলা হচ্ছে, এই কনটেক্সটে একটাই কথা বলবো যে হোয়াট ইজ জেনজি। জেনজি কাকে বলে? জেনজি হচ্ছে সোজা কথায় 2000 সালের পরে যারা জন্মেছে তাদেরকে জেনারেশন নেক্সট বা জেনারেশন জেড বা জেনজি বলা হয়ে থাকে। ওকে, যাদের জন্ম 2000 সালের পরে। ক্লিয়ার? সো স্বাভাবিক, বাচ্চাদের মোবাইল দেখার প্রতি অ্যাফিনিটি বেশি, যুব সমাজ মোবাইলের প্রতি বেশি আসক্ত, তারা এটার প্রতিবাদে, এটার প্রতিরোধে গর্জে উঠলো, বিক্ষুব্ধ হলো এবং তারপরে যে ভয়ানক নাশকতা চললো, যার বিবরণ আমি আগের অংশটায় বললাম, সেই ঘটনাটা ঘটে গেল। মৃত্যু, তছনছ, ধ্বংস, অগ্নি সংযোগ সবকিছু হয়ে গেল। ওকে, আমরা কি দেখবো এবারে রিজন, এর কারণ কি ছিল? কেন নেপাল সরকার এরকম 26খানা একসাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দিল? আর কেনই বা মোবাইল দেখতে পাচ্ছে না বলে যুব সমাজ প্রতিরোধ করতে পারে, প্রতিবাদ করতে পারে, তা বলে সুপ্রিম কোর্ট পুড়িয়ে দেবে, তা বলে পার্লামেন্ট জ্বালিয়ে দেবে, তার জন্য মন্ত্রীরা রেজিগনেশন দিয়ে দেবে? ইজ ইট পসিবল? কি কারণ ছিল? কারণটা ছিল এইটা, নেপাল সরকার যে এক্সিস্টিং সোশ্যাল মিডিয়াগুলো ছিল তাদেরকে একটা টাইম ডিক্লেয়ার করে দিয়েছিল 8 থেকে 10 দিনের জন্য, যে বাবু তোমরা নতুন একটা, নেপাল সরকার আইন প্রণয়ন করেছিল সোশ্যাল মিডিয়ার ওপরে, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিত হয় যে অ্যাক্টের দ্বারা, ঠিক তেমনি নেপাল মিডিয়াও একটা অ্যাক্ট লাগু করেছিল, চালু করে দিয়ে বলেছিল যে এই অ্যাক্টের আওতায় তোমরা কিছু নিয়ম পালন করো। সেই নিয়মগুলো কি? নিয়মগুলো 1 নাম্বার, যে তোমরা লোকাল রেজিস্ট্রেশন করো। ওকে, যাতে তোমাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে, তোমাদের যাতে কিছু গন্ডগোল হলে, কিছু ভুলভাল কিছু করলে যাতে তোমাদের ধরা যায়। ওকে, লোকাল রেজিস্ট্রেশন করার জন্য। 2 নাম্বার, একটা গ্রিভেন্স রিড্রেসাল সেল বানানোর জন্য, যে কেউ তোমার সোশ্যাল মিডিয়ার কোনো একটা অংশে, কোনো একটা অ্যাক্টিভিটিতে, কোনো একটা কমিউনিকেশনে কেউ যদি ক্ষুব্ধ হয়, তাহলে সে কোথায় যাবে, কার কাছে কমপ্লেন করবে? এটা গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম করো। 3 নাম্বার কি, একটা রিপ্রেজেন্টেটিভ রাখো তোমাদের তরফ থেকে, যারা কোনো সমস্যা হলে সেই সমস্যাটাকে ডিল করবে, সেই সমস্যাটা সুরাহা করবে। ওকে, 4 নাম্বার, তোমরা অ্যাকাউন্টেবল হও। সবচেয়ে বড় যে ব্যাপারটা, তোমরা কি করছো না করছো তার উপর যেন অন্তত তোমাদের জ্ঞান ধারণা থাকে। ওকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলে তুমি যা খুশি প্রচার করবে, যা খুশি ছড়িয়ে দেবে, তা হতে পারে না। এগুলো তো নেপাল গভর্নমেন্ট করলো, বাট এগুলো করার পিছনে নেপাল গভর্নমেন্টের যুক্তি কি ছিল? যুক্তি ছিল এইটা, যে নেপাল গভর্নমেন্ট কিছু জিনিস, কিছু বিষয় নিয়ে খুব, কি বলা যায়, খুব আশঙ্কিত হয়ে গেছিল। তার কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে পরিমাণ কন্টেন্ট ছড়াচ্ছে তা সামগ্রিকভাবে নেপাল দেশবাসীর মধ্যে, নেপালের জনমানসে হেট স্পিচ ছড়াচ্ছে, হেট ফিলিংস ক্রিয়েট করছে। 2 নাম্বার কি? 2 নাম্বার, অনলাইন ফ্রড হচ্ছে খুব ভীষণ। 3 নাম্বার কি? 3 নাম্বার, প্রচুর গ্রুপ এবং গোষ্ঠী তৈরি হচ্ছে, যারা পরস্পর দেশ বিরোধী কথাবার্তা বলছে, দেশ বিরোধী মেসেজ তৈরি করছে, দেশ বিরোধী নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে লিপ্ত হচ্ছে সোশ্যাল মিডিয়ার দেশ বিরোধী কার্যকলাপ। এক কথায় অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি, অ্যান্টি ন্যাশনাল মুভ, অ্যান্টি গভর্নমেন্ট কংগ্রিগেশন, দেশের যে সার্বভৌমত্ব, দেশের যে ইন্টিগ্রিটি, সফরেনিটি, সেটাকে হার্ম করছে।
সুতরাং আমরা এই সোশ্যাল মিডিয়াগুলোকে রেজিস্ট্রেশন করাবো, এই অ্যাক্টের আওতায় আনবো, আর তার মধ্যে যদি না আসতে পারো তাহলে তোমাদেরকে ব্যান করে দেবো। এটা নেপাল গভর্নমেন্টের বক্তব্য ছিল। নেপাল গভর্নমেন্টের বক্তব্যটা আপাতত দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালো লাগছে, বাট আমরা রিজন পোর্শনে রয়েছি। এই গভর্নমেন্টের বক্তব্যের বিরুদ্ধে জেনজির যে বক্তব্য ছিল সেটা হচ্ছে এক, যে আলটিমেটলি এটার আড়ালে নেপাল সরকার জেনজির একটা যেটা করতে চাইছে সেটা হচ্ছে কার্ভ ডেমোক্রেটিক রাইট, তার যে নাগরিক অধিকার সেটাকে হরণ করছে। আর কি করছে? 2 নম্বর যেটা করছে, তার যে স্বাধীনতা সেটাকে হরণ করছে, তার বাক স্বাধীনতা, তার ভাবনার স্বাধীনতা, তার মেলামেশার স্বাধীনতা সেটাকে হরণ করছে। 3 নম্বর কি করছে? ফ্রিডম। থার্ড কি করছে? থার্ড হচ্ছে যে নেপাল গভর্নমেন্ট অ্যাকচুয়ালি যে করাপশনের সাথে যুক্ত বলে সেখানকার জেনজি মনে করছে। জেনজিদের বক্তব্য যে তোমরা করাপশন দূর করো, সোশ্যাল মিডিয়া দূর করো না। সোশ্যাল মিডিয়ায় আমাদের কথাবার্তা বলা, আমাদের আলোচনা বন্ধ করলে কি করাপশন দূর হয়ে যাবে? করাপশন থামাও, সোশ্যাল মিডিয়া না। ওকে, সো এইটা হলো সংঘাতের কারণ সরকার এবং যুব সমাজের। সরকার যে সময়টা, যে অত্যন্ত অল্প সময়টা এই সোশ্যাল মিডিয়াগুলোকে দিয়েছিল ওই অ্যাক্টের আন্ডারে তাদেরকে রেজিস্টার্ড হতে বা অ্যাক্টের নিয়মগুলো পালন করতে, সেই সময়টা ছিল অত্যন্ত অল্প। তার মধ্যে খুব স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াগুলো সেই আইন মানেনি, নেপাল সরকার বন্ধ করে দিয়েছে। তার বিরুদ্ধে যুব সমাজের এই প্রতিক্রিয়া, এটা ছিল রিজন বা ট্রিগার। বাট এগেন কোশ্চেন ইজ দ্যাট সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেছে বলে একটা দেশে এই পরিমাণ ভাঙচুর, এই পরিমাণ ক্ষয়ক্ষতি এবং এত বড় পরিমাণ পরিবর্তন হতে পারে না। এর মধ্যে আরো কোনো গভীর কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে নেপালের আর্থ সামাজিক সমস্যা, এর মধ্যে জড়িত রয়েছে নেপালের মানুষের মনের বহুদিনের জমে থাকা রাগ, ক্ষোভ, ঘৃণা। আজকে সেটা উত্তেজনায়, আজকে সেটা একটা মুহূর্তে আগুন হয়ে পৌঁছে গেছে। বাট নেপালের ইতিহাস আমরা যদি খুব অল্প সময়ের মধ্যে দেখি, বুঝবো যে মানুষগুলো কিন্তু অনেক দিন ধরে রেগে আছে, মানুষগুলো কিন্তু অনেক দিন ধরে ক্ষেপে আছে। কেন? চল কেন দেখি, গোড়ায় বুঝবো, গোড়ার কথা শুনবো। রুট কি? দেখো, পার ক্যাপিটাল জিডিপি, তার নিরিখে ভারতের অবস্থান $2616 ইউএস ডলার 2024 সালের রিপোর্ট। সেই জায়গায় বাংলাদেশের অবস্থান 2593। সেখানটায় নেপালের পার ক্যাপিটাল জিডিপি মাত্র 1447। সো কত পুয়ার ইকোনমিক কন্ডিশন আর দেয়ার। নেক্সট, 1990 সালের পর থেকে আজকের দিন অব্দি, অর্থাৎ এই যে কেপে ওলি প্রধানমন্ত্রী যে রেজিগনেশন করলেন 1990 সালের পর থেকে আজকের এই ঘটনাটাকে যদি কাউন্ট করা হয় তাহলে 30 বার নেপালের গভর্নমেন্ট হেড পাল্টেছে, লিডারশিপ চেঞ্জ হয়েছে। 10 বারের বেশি বা 12 বার রিজাইম চেঞ্জ হয়ে গেছে, পুরো গভর্নমেন্টই চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ নেপালকে বলা হয় যে সাউথ এশিয়ার মোস্ট আনস্টেবল ডেমোক্রেসি। এত বেশি চেঞ্জ, এত বেশি চেঞ্জ। ওকে, স্বাভাবিক। এই কারণটার ফলে, এই কারণটার জন্য নেপালে কিন্তু খুব বেশি এফডিআই আসে না। ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকলে কোনো দিন সেখানটায় ভালো হয় না। এত বেশি যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, হেড অফ গভর্নমেন্ট চেঞ্জ হয়, ন্যাচারালি এফডিআই কম থাকবে, ইনভেস্টমেন্ট কম থাকবে সেখানটায়, লোকজনের গ্রোথ, দেশের ডেভেলপমেন্ট চ্যালেঞ্জের সামনে দাঁড়াবে। নেপালের যে টিরেন, পাহাড়ি অঞ্চল, পাহাড়ি উপত্যকা, তাতে খুব বেশি হেভি ইন্ডাস্ট্রি হওয়ার এমনিতেও জায়গা নেই। তাদের ডিপেন্ডই করতে হয় অনেক বেশি ছোট ছোট এমএসএমইর ওপরে, অনেক বেশি ট্যুরিজম ট্রাভেলের ওপরে। ওকে, সুতরাং বড় একসাথে অনেক কাজ হবে, দেশের প্রসপারিটি হবে, সেই সুযোগ, সেই সম্ভাবনা ন্যাচারালি কম। নেক্সট কি? নেক্সট হচ্ছে এই জন্য হেভি মাইগ্রেশন হয় নেপালে, হেভি মাইগ্রেশন।
নেপাল থেকে প্রচুর লোক বাইরে চলে যায়, বেশিরভাগ যুবকই নেপাল থেকে বাইরে বেরিয়ে আসে কাজকর্মের খোঁজে, অন্যের সংস্থানে। এবং নেপাল সেই জন্য পৃথিবীর মধ্যে চতুর্থ কান্ট্রি যে রেমিটেন্সের ওপর ডিপেন্ড করে থাকে। রেমিটেন্স মানে কোনো দেশের লোক, কোনো দেশের নাগরিক বাইরের দেশে উপার্জন করতে গেলে বা গিয়ে বাইরের দেশ থেকে টাকা ঘরে পাঠালে সেই টাকাটাকে বলে রেমিটেন্স। মনে রাখবে, নেপাল কিন্তু ফোর্থ রেমিটেন্স আর্নিং কান্ট্রি না, রেমিটেন্সের উপর ডিপেন্ড করে দেশ চলে তার। এরকম অবস্থায় নেপাল 4 নাম্বারে। ওকে, অবভিয়াসলি হিউজ আনএমপ্লয়মেন্ট, বিরাট বেকারত্বের সমস্যা, কাজ নেই, চাকরি নেই, অনেক দিন ধরে মানুষগুলো কষ্টে এবং ক্ষোভে আছে। তার সাথে অ্যাকিউট সোশ্যাল ইনইকুয়ালিটি, ইকোনমিক ইনইকুয়ালিটি, অর্থাৎ গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, বড় লোক আরো বড় লোক হয়ে যাচ্ছে। আগুন একদিনে জ্বলে না, আগুন জ্বলবার জন্য মানুষের মনের আগুন বহু বছর ধরে জ্বলে এবং চলে। সোশ্যাল ইনইকুয়ালিটির সবচেয়ে বড় এক্সাম্পল হয়ে গেছে নেপো কিট, যেখানে নেপালে একের পর এক নদীতে বন্যা হয়, বিধ্বস্ত অবস্থা হয়ে যায়, ভূমিকম্প হয়, পাহাড় থেকে ধস নামে, মানুষগুলোর বাড়ি ভেঙে যায়, মানুষগুলোর খাবার জোটে না, মানুষগুলো আশ্রয়হীন হয়ে ঘুরে বেড়ায়। সেখানটায় নেপালের যে এলিট ক্লাস, কিছু নির্দিষ্ট ফ্যামিলি পুরো দেশটার ক্ষমতাটাকে কুক্ষিগত করে রেখেছে। তাদের বাচ্চারা সকলেই বাইরে, সকলেই বিদেশে, সকলেই ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিগুলোতে থাকে, সেখানে ল্যাভিশলি জীবনযাপন করে, লাক্সারিয়াস জীবনযাপন করে, এবং তার ছবি নেপালের গরিব ঘরগুলোর সাথে সাথে ঘুরতে থাকে, মোবাইলে ঘুরতে থাকে, সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে। কত সুন্দর গাড়ি, বিলাসবহুল জীবন, হোটেলে, সুন্দর বড় বড় হোটেলে তারা থাকছে, দিন কাটাচ্ছে। আর সেখানে দেশের মানুষদের কি চরম ভোগান্তি, পরিণতি এবং দুর্দশা, এই জিনিস দেখবার নেই, এই জিনিস কেউ বোঝবার নেই, এবং সময়ের সাথে সাথে এটা কেবল বেড়েই গেছে নেপালে। ওকে, এই জিনিসগুলোই সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হতো। যদি সোশ্যাল মিডিয়া ব্যান করতে হতো তাহলে সব সোশ্যাল মিডিয়া ব্যান করে দিক। নেপালের যুব সমাজের এইটাও বক্তব্য যে আমেরিকার সোশ্যাল মিডিয়াগুলো কেন কেবল ব্যান হলো, কই চায়নার সোশ্যাল মিডিয়াগুলো তো ব্যান হলো না নেপালে। সো রুট কিন্তু অনেক গভীরে প্রথিত। ওকে, চল আমরা এবারে চলে যাবো অ্যাঙ্গেলে। একটা প্রশ্ন মনে জাগবে তারপরেও, যে অনেক দিনের রাগ আছে, অনেক দিনের ক্রোধ আছে, সোশ্যাল মিডিয়া একপাক্ষিকভাবে বন্ধ করা হয়েছে, তা বলে দেশের মানুষ কখনো এতটা ক্রুদ্ধ এবং এতটা নৃশংস হয়ে যেতে পারে যে তাদের নিজেদের দেশের সম্পত্তি নষ্ট করবে, নিজেদের দেশের যে পার্লামেন্ট, নিজেদের দেশের সুপ্রিম কোর্ট, নিজেদের দেশের বিল্ডিং, মিডিয়া হাউস, সেগুলো জ্বালিয়ে দেবে? হ্যাঁ, রাগ হতে পারে, কিন্তু রাগ কি তাকে এতটা নিষ্ঠুর করে দিতে পারে? সাধারণত কিন্তু এটা হয় না, যতক্ষণ না সেখানটায় অন্য কোনো টিম, কোনো প্রফেশনাল টিম এই কাজে ইন্ধন দেয়, অন্য কোনো বাইরে থেকে আসা ফ্যাক্টর, কোনো এক্স ফ্যাক্টর এই কাজে মদত দেয়। কোনোদিন কোথাও দেশের মানুষ দেশের সম্পত্তি এত খারাপভাবে নষ্ট করতে পারে না যদি না অন্য কোনো আইডিওলজি, অন্য কোনো কোনো অন্য কোনো কি বলা যায় দল, মতাদর্শ সেখানটায় এসে তাদের সাথে মিশে সেটাকে ধ্বংস না করে। ঠিক তেমনি ধরে নেওয়া হচ্ছে নেপালের যে এই চরম আকার ধারণ গন্ডগোলে, এটা কি কেবলই মানুষদের এতদিন ধরে জমে থাকা রাগ, নাকি এর মধ্যে ইউএস চায়নার কোনো প্রক্সি ওয়্যার চলছে? তার কারণ বিগত বেশ কয়েক বছর ধরে নেপাল কিন্তু ধীরে ধীরে তার ভারতের সাথে ফ্রেন্ডশিপের রিলেশনশিপ থেকে সরে গিয়ে এবং ইউএস এর সাথেও তার রিলেশনশিপের চিরাচরিত স্ট্যান্ড থেকে সরে গিয়ে অনেক বেশি প্রো চায়না স্ট্যান্ড নিয়েছে। ভেরি রিসেন্ট সেই জন্য নেপালের খুব বড় ধরনের একটা ইউএস লোনও বাতিল হয়ে গেছে ট্রাম্প আসার পরে। আজকে কি সেই দুটো মহাশক্তিধর দেশের গন্ডগোলের জেল নেপালে এসে পড়ছে? 2 নম্বর অ্যাঙ্গেল হচ্ছে ডিপ স্টেট থিওরি। ঠিক এই কারণে মনে করা হচ্ছে যে আমেরিকার যে গুপ্তচর সংস্থা সেই নেপালে এই ঘটনাটা ঘটাতে পারে। তার কারণ আমেরিকার ইতিহাস বলে যে কোনো দেশকে নষ্ট করে ফেলার জন্য আমেরিকা একা যথেষ্ট, এবং পৃথিবীর মধ্যে আজকের এই যতগুলো দেশে
ক্যাওয়াস আছে, যতগুলো দেশ তার ডেমোক্রেসি হারিয়ে ফেলেছে, নষ্ট হয়ে গেছে, সবগুলোর পেছনে আমেরিকার ভূমিকা আছে। সুতরাং ডিপ স্টেট কনসেপ্টটি হচ্ছে আমেরিকার তৈরি করা কিছু ষড়যন্ত্র পোষিত কিছু মানুষ, কিছু দল অস্ত্র সরবরাহ করে, আইডিওলজি সরবরাহ করে, এবং তারা নিষ্ঠুরভাবে সেই দেশের ভেতরে থেকে সেই দেশটাকে নষ্ট করে ফেলে। অনেকগুলো প্রশ্ন আমাদের এর ফলে তৈরি হচ্ছে নতুন করে, অনেকগুলো কোশ্চেন, দ্য অ্যাঙ্গেলসে পড়ে দ্য কোশ্চেন্স, এরপর কি হবে? এই যে অবস্থা, এই যে বিরাট একটা ভাঙচুর, একটা ধ্বংস হলো, এরপরে কি হবে? মনার্কি উইল কাম ব্যাক, দেশে কি রাজতন্ত্র ফিরে আসবে আবার, যা নেপালে বহু বছর ধরে ছিল, কিছুদিন আগে অব্দি ছিল? হুইচ টাইপ অফ গভর্নমেন্ট উইল বি দেয়ার ইন নেপাল? কেননা নেপালে যে জনরোষ, সেই জনরোষকে শান্ত করতে পারবে, নেপালের অলরেডি সেই পুষ্পকুমার দাহালের সময় থেকে যে একটা কমিউনিজমের প্রভাব নেপালে রয়েছে, তাদেরকে সন্তুষ্ট করতে পারবে, চায়না, ইন্ডিয়া এবং আমেরিকা এদের সাথে একটা ব্যালেন্স করতে পারবে, এরকম গভর্নমেন্ট সত্যিই নেপালে আর আসবে, নাকি নেপাল কেবল এনার্জি আর নিহিলিজমের শিকার হয়ে যাবে, অর্থাৎ নৈরাজ্য এবং দুষ্কর্ম, মাৎসন্যায়? ওকে, চলো, এই প্রশ্নগুলো আমাদের সামনে রয়েছে, সময় আমাদেরকে উত্তর দেবে কি হবে। আমরা দেখে নেবো যে ভারতের সাথে নেপালের কি অবস্থা, ভারত কি ভাবছে এই ঘটনাটাকে নিয়ে, এবং ভারত কি করবে এই বিষয়টার উপরে। ওকে, ভারতের সাথে নেপালের 1750 কিলোমিটার বর্ডার ভারত নেপাল শেয়ার করে। 1750 কিলোমিটার বর্ডার, 5টা স্টেট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, 5টা স্টেট মিলিয়ে 1750 কিলোমিটার বর্ডার। 350 লক্ষ নেপালি মানুষ ভারতবর্ষে থাকে বা কাজ করতে আসে। ক্যান ইউ ইমাজিন? 350 লক্ষ মানুষ ভারতবর্ষে, নেপালি লোক, খাওয়ার জন্য, অন্য সংস্থানের জন্য বা থাকার জন্য ভারতে আসে। ভারত নেপাল ভুটান ছাড়া বোধহয় একমাত্র এমন একটা রিলেশনশিপ প্রতিবেশী দেশ হিসেবে যেখানটায় কোনো পাসপোর্ট লাগে না, কোনো ভিসা লাগে না, সহজেই এদেশ থেকে ওদের আসা যায়, যাওয়া যায়। তোমরা দেখেইছো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরীক্ষাগুলোতেও নেপালি ভাষাভাষীদের সুযোগ রয়েছে, নেপালিরা এখানে ইজি এন্ট্রি। হিন্দু পিলগ্রিমেজ এবং টেম্পেলের নিরিখে নেপালের সাথে ভারতের মৈত্রী এবং সম্পর্ক অনেক পুরনো, অনেক প্রাচীন। এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে নেপালের স্পেশাল গোর্খা আর্মি ভারতবর্ষের জন্য বরাবরই একটা গর্বের স্থান নিয়েছে তাদের বীরত্ব এবং শৌর্যের মাধ্যমে। অর্থাৎ ভারতের সাথে নেপালের সম্পর্ক নানা দিক থেকে অনেক দৃঢ় এবং অনেক সুস্থায়ী। এছাড়া ভারতের সাথে নেপালের একটা খুব বড় ধরনের বাইল্যাটারাল ট্রেড চলে। এই কনটেক্সটে ভারতকে খুব সাবধানী পদক্ষেপ করতে হবে, আগে ভাগে গিয়ে এই গন্ডগোলের মধ্যে পড়বার দরকার নেই। তার কারণ ভারত কিন্তু কখনোই চাইবে না যে একটা দ্বিতীয় বাংলাদেশ তৈরি হোক নেপালের নামে, এবং ভারত কখনোই এটাও চাইবে না যে একটা ক্যাওস স্টেট থাকুক ভারতবর্ষের সামনে, মাথার কাছে। সুতরাং ভারতকে একেবারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে হবে। তেমন হলে নেপালে যে নতুন তৈরি হওয়া রাজনৈতিক দল বা স্টুডেন্ট সংগঠন, তাদের সাথে কথা বলতে হবে। আমেরিকা এবং চায়নাকে মাথায় রেখে, চায়নার প্রভাবকে মাথায় রেখে ভারতের সেখানে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করতে হবে। বেশি পরিমাণে পিপল টু পিপল, স্টুডেন্ট টু স্টুডেন্ট কমিউনিকেশন কন্ট্যাক্ট করতে হবে। বেশি পরিমাণে নেপালি ছেলেমেয়েদের এখানটায় পড়তে আসার এবং কাজ করতে আসার সুযোগ তৈরি করে দিতে হবে, যাতে নেপালে প্রপার ডেভেলপমেন্ট হয়, নেপালে বেশি পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ থাকে। ওকে, নেপাল যেন ধীরে ধীরে গভীর গর্তে, দারিদ্র্যের গর্তে পড়ে পুরো অন্ধকারে না মিলিয়ে যায়। ভারতকে সাপোর্ট নেপালকে করতেই হবে। ভারতের সাথে নেপালের বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু সেটা একটা সঠিক সফল পদক্ষেপ নিয়ে, সচেতনতার সাথে। ওকে, বেস্ট অফ লাক। দিস ইজ টুডেজ ক্লাস। তোমরা নেপালের এই ক্লাসটা নিয়ে নিজেদের কেমন, যদি অন্য কোনো বিষয় জানা থাকে এই কনটেক্সটে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে।
এছাড়া নেপালের বিষয়টায় তোমাদের কি ওপিনিয়ন, ইন্ডিয়ার সাথে নেপালের রিলেশনশিপে ইন্ডিয়ার কি করা উচিত বলে তোমাদের যা মনে হয় তোমরা তা জানাবে। এবং সিএসডিজির তরফ থেকে আমরা সবসময় বলি যে আমাদের ক্লাসটা তাদের জন্য যারা বড় ইনস্টিটিউশনে বড় শহরে গিয়ে পড়তে পারে না, তাদেরকে শেয়ার করো। তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করার স্বপ্ন, সিভিল সার্ভিস হওয়ার স্বপ্ন আমাদের সাথে সফল হোক। ওকে, বেস্ট অফ লাক।